হাসনাত আর সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসীভাবে ঘটনা করলো, হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। যে জিএম কাদেরের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, মানে কত বড় সমন্বয়কদের কারণে শান্তিতে নেই দেশের জনগণ। এই সমন্বয়করাই সুন্দর সাজানো গোছানো বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে। বলছিলাম সাধারণ পাবলিকের কথা। গত কয়েকদিন ধরেই এই সমন্বয়ক সার্জিস আলম, তিনি তো এখন সমন্বয়ক নেই, এনসিপি নেতা হয়ে গেছেন। তো তিনি গিয়েছিলেন তার নেতাকর্মীদের উদ্ধারের কাজে। কারণ আপনারা জানেন যে জিএম কাদেরের বাসায় রাতের 2টা বাজে 1টা বাজে গিয়ে হামলা চালায় এবং লুটপাট চালাতে থাকে। তখনই ঠিক সেনাবাহিনী এসে বাধা দেয় এবং তারপর খবর পেয়ে সেইখানে সার্জিস আলম হাজির হয়। প্রিয় দর্শক, এই যে ঘটনাটা, এই যে নাটকটা, এটা কিন্তু চলছিলই। তো এরই মধ্যে দিয়ে কঠোর একটা বার্তা এসছে এবং সেই বার্তাটা যেন তেন মানুষের নয়, এটা হচ্ছে সেনাবাহিনীর বার্তা। কি সেই বার্তা? অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং সাধারণ পাবলিক কি বলছে, জনগণ কি বলছে, চলেন আমরা মূল ভিডিওটা দেখে আসি। আশা করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং তারা যেই দুঃসাহস দেখাইতে পারে নাই, হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। আজকের যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসীভাবে ঘটনা করলো, হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদেরকে প্রতিহত করা যা লাগে সেটাই করবে। তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনো বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান। আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। রাস্তায় প্রতিহত করা রাজনীতিটা অনেকদিন আগেই বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টি এটা করে না। কিন্তু এখন আমাদের নিজের অস্তিত্ব টেকার সাথে আমাদেরকে প্রতিহত যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। একটা রাজনৈতিক দলের ব্যানারে বলা হচ্ছে যে আমাদের জাতীয় পার্টি আমাদের উপরে হামলা করবে, আপনারা যে যেখানে আছেন চলে আসেন টাউন হল মাঠে। এটা কে করতেছে সেটা আপনারা খুঁজে বের করেন। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দলকে সরাসরি আঘাত করতে পারি না বা সরাসরি একটা রাজনৈতিক দলকে আমরা কোনো রকম দোষারোপ করতে পারি না। সেটা আমরা যেটা শুনেছি আপনাদের ক্যামেরায় বন্দী আছে, আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া তার কোন রাজনৈতিক দল জড়িত আছে? জাতীয় পার্টির অফিসে আমরা অবস্থান করতেছিলাম, এমন সময় আমাদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য, জাতীয় পার্টিতে রেগুলার যে চেয়ারম্যান আসলে তারা সাক্ষাৎ করার জন্য এখানে আমাদের 20-30 জন লোক এখানে অবস্থান করতেছিল। সেই সময় এনসিপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য রাজনৈতিক দল, আমরা শুনেছি যে অন্য রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা আছে, তারা সকলে মিলে এসে আমাদের চেয়ারম্যানের অফিস বাসায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে। আমাদের এখানে 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দিচ্ছে, প্রায় 5-7টা মোটরসাইকেল ভাঙচুর করছে করে ওরা এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং ককটেল বিস্ফোরণ করছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারপর ছোড়া চাকু থেকে আরম্ভ করে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তারা এখানে হামলা করছে। জাতীয় পার্টি সুশৃঙ্খল রাজনৈতিক দল, আমরা তারা সকলে মিলে রংপুরের মানুষের যে জনসমর্থন নিয়ে আমরা এই দল করি, আমাদের যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনে যে কোনো রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করার মতন জাতীয় পার্টির সক্ষমতা আছে। সেই সক্ষমতা থেকে জাতীয় পার্টি কিন্তু নিশ্চুপ। এর আগেও জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করেছে। গতকালকে আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে তারা 40-50 জন মিছিল করেছে। তখন আমরা পার্টি অফিসে 150 জনের মতন লোক অবস্থান করতেছিলাম। আমরা কিন্তু কোনো রকম প্রতিবাদ করিনি, প্রতিহতও করি নাই। কিন্তু তারা এখন উস্কানিমূলকভাবে তারা আমাদের পার্টির চেয়ারম্যান রংপুরের পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম।
এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ্য ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে, কোনো একটা বাড়ি, কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে, কাউকে পেটাবে, কাউকে অর্ধমৃত করে পুলিশের কাছে সোপর্দ করবে। এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা। এ সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না, কোনো প্রতিকার ছিল না, কারো কাছে বিচার চাওয়া যেত না। যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোসর। এবং এটা খুব একটা সহজ কাজ ছিল। 2-3 ছেলে বলল যে ওখানে স্বৈরাচারের দোসর একটা মিটিং করতেছে, ওতে ভাঙচুর করো, যে আগুন ধরিয়ে দেওয়া হলো। এগুলো আমরা বহুবার দেখেছি, ঢাকা শহরে দেখেছি, ঢাকার বাইরে দেখেছি। একজনের বাড়ি লুটপাট করা, আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কেউ কোনো অ্যাকশন নিত না, বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো। এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল, চলছিল, চলতে দেওয়া হচ্ছিল। এবং সরকারের পক্ষ থেকে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তোড়জোড় তা লক্ষ্য করিনি, বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব। ধরা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায়, রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে। ঘটনাটা গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা করা হয়। তার বাড়ির নাম হলো দ্য স্কাই ভিউ। সেখানে আচমকা হামলা, দরজা জানলা ভাঙচুর করা হয়। ওখানে একটা মোটর সাইকেল ছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাটার ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে। কেন জিএম কাদের রংপুরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না, এটা কোন আইনে পরে কেউ জানে না, কেউ কিছু বলতে পারবে না। জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো। এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ কেউ বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে। এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেকে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো, কে ঘটিয়েছে, এগুলো জিজ্ঞাসাবাদ করে। এই কথা শুনে আবার রাত 1:30টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন। এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলো দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। এরপর শুক্র এবং শনিবার 2 দিনই থানায় কোনো মামলা হয়নি। মামলা করতে 2 পক্ষই গিয়েছিল। জাতীয় পার্টি গিয়েছিল, তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল, থানা মামলা নেয়নি। উল্টো আবার ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জিএম কাদের, ওখানকার মেয়র যে সাবেক মেয়র, এদের সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল, সেই মামলাও নেওয়া হয়নি। রবিবার দিন অবশ্য 2 দিন পর, ঘটনা 2 দিন পর 2 পক্ষের মামলায় পুলিশ নিয়েছে। আচ্ছা, এই যে নিল, তারপর কি দেখলাম আমরা? রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হলো সার্জিস আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, বিশাল একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসের শিরোনাম কি? রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু। মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করলো, করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল। এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন। এবং এক পর্যায়ে তিনি বললেন, তিনি যা লিখেছেন, লেখাটা আপনার শুরু নয়, কি বললেন? উনি বললেন, জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এই যে কথাটা উনি লিখলেন, এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী, মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সার্জিস আলম দেখা করেছেন, কথা বলেছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু সার্জিস আলমের এই লেখা।
তার মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা সাজিদ আলমের পছন্দ হয়নি। উল্টো উনি বলছেন যে জিএম কাদেরের বাড়িতে এই সামান্য আগুন, মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে, কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে, এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে চাচ্ছেন। এরা এতদিন কিছু করেন নাই কেন? তার মানে এতদিন সেনাবাহিনীর স্পষ্ট বার্তা, যেই হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যেই করবে তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, আমরা কাউকে ছাড় দেব না। যেই অপরাধ করবে সে যে কেউ হোক না কেন, সে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হোক কোনো দলের নেতা, হোক কোনো এমপি মন্ত্রী, যেই হোক না কেন। তো সেনাবাহিনীর এই অ্যাকশনটা বা সেনাবাহিনীর এই হুঁশিয়ারিটা, হুমকিটা এইটা খুব ভালো লাগছে এবং এইটা অবশ্যই চালাইতে থাকতে হবে। এবং বাংলাদেশে যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর কঠোর অবস্থান থাকতে হবে। আর না হলে দেখবেন দেশ আর দেশে নাই, যে যার মতো চলছে, যে যার মতো লুটপাট করে বেড়াচ্ছে। আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবো, আমাদের পাবো। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব